What's up বাংলাদেশ, গুড মর্নিং, জাভের ভাই ইজ হিয়ার, নাম তো শোনাই হোগা। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে এগেইন, এবং আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করাই দিব, এমন একটা টপিকের সাথে পরিচয় করাই দিব যেটার জন্য ভবিষ্যতে আপনারা ডেফিনেটলি আমাকে থ্যাংক ইউ দিবেন, চুমাও দিতে পারেন, বলা যায় না। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো কিছু মিস করা যাবে না কিন্তু। আর এই ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে আমাকে ছাড়খাড় করে দিতে হবে, ওকে? মাথায় থাকে যেন। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও। কোথাও ব্লগ করতে যাব চিন্তা করলে এক্সাইটমেন্টেই ঘুম আসে না। কালকে রাতেও ঘুম হয় নাই। আজকে সকালবেলা 7টার সময় উঠার কথা, আমি 6টায় উঠে বসে আছি, 8টার সময় ট্রেন। সো দৌড়ায় দৌড়ে স্টেশনে চলে আসছি। অ্যান্ড দ্য সারপ্রাইজিং থিং ইজ, এই সময়টা গরম থাকার কথা, আর এখন স্নো হচ্ছে এখানে। এবং এই সারপ্রাইজিং ওয়েদারের ভিতর দিয়ে একটু পরে আমার ট্রেন আসবে। ট্রেনের জার্নিটা বরাবরই খুবই অ্যামেজিং লাগে আমার কাছে। আজকে ওই ট্রেনে করেই ওয়ার্সো যাব, যদিও ফ্লিক্স বাস হয়, মানে বাসেও যাওয়া যায় তো, বাট আই লাভ ট্রেন। বাথরুম থাকে, ওয়াশরুম থাকে, হাঁটা চলার জায়গা থাকে, অনেক ইজি লাগে আর কি, আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে। সো ওয়ার্সো সেন্ট্রামে নেমে ওখান থেকে বের হয়ে আসলে হাতের কোন দিকে ছিল, একদম সোজা বরাবর যেখানে ওই যে কালচারাল সেন্টারটা ছিল, ওইদিকে আসলে একটা আন্ডারগ্রাউন্ড আছে, সেটার নাম হচ্ছে ওয়ার্সাভা সুদনিশ্চি। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেশনটার নাম। এবং এখানে আসার পরে প্ল্যাটফর্ম নাম্বার 3 দাঁড়াইলাম। এখন আমি এসকেএম একটু পরেই আসবে, এবং এই এসকেএম নিয়ে আমরা সোজা চলে যাবো স্টেশনে, গিয়ে ওই স্টেশনের জায়গাটাও দেখাবো। ওকে, সো আমরা এই ডেস্টিনেশনে চলে আসছি। ওই যে পিছনে আমার এসকেএম দেখা যায়, এটাতে করে আসলাম। তো কথা হচ্ছে ভাই, জায়গাটা এত শান্তশিষ্ট, আসার সময় জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন খুব বিদঘুটে একটা জায়গা। এবং ওইখানে ট্রেন থেকে কিছু মানুষ আমাকে দিল, হাই দিল, জিনিসটা মজা। আচ্ছা, স্টেশনটা দেখাই, কোথায় আসলে আমরা এসে নামছি। এটা হচ্ছে স্টেশনটা পিয়েস্তভ। এইখানে নামলাম। এখান থেকে ইনশাআল্লাহ জাহিদ কামাল ভাই উনি আমাকে পিক করে নিয়ে যাবে। সো এখন এখান থেকে বের হবো। মানুষজন যখন ওয়েভ করে তখন অটোমেটিকলি নিজেকে মনে হয় যেন ফেমাস হয়ে গেছি, এবং দ্যাট অ্যাকচুয়ালি মেড মাই ডে। কারণ অনেকগুলো মানুষ ছিল, প্রায় 8-9 জন একসাথে আমাকে হাই দিল, বুঝে বলছে যে ছেলেটা ব্লগিং করে। সো চলেন এবার তাহলে মেন স্পটে যাওয়া যাক। আমি শিওর না এটা আজকে স্যাটারডে দেখে কি এরকম কিনা, বাট শহরের এই জায়গাটা মানে দারুণ সুন্দর, মানে নিরিবিলি শান্ত। আমার একদম সামনে একটা পার্ক, রাস্তায় কোনো কোলাহল নাই, জাম নাই। ভাই আমি বুঝতে কি গ্রামে আসছি নাকি শহরে আছি। জায়গাটা দারুণ। জায়গা যদি এরকম হয় তাহলে তো প্রত্যেকদিনই ঘর থেকে বেরোতে ইচ্ছা করে ভাই। বাহ, জায়গাটা বেশি ভালো লাগছে, সুন্দর, চমৎকার একটা জায়গা। রাইট নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ, যেটা এতক্ষণ ধরে বলি নাই, সেটা এখন আপনাদেরকে দেখাবো আসলে কোথায় আসছি এবং কেন আসছি। টানটানা, ওই যে মাঝ বরাবর দেখা যাচ্ছে এশিয়া বাজার। আজকে আমার প্রজেক্ট হচ্ছে এটা, এশিয়া বাজার। এই যে এশিয়া বাজার, এই বাজারের মালিক হচ্ছেন আমাদের একজন বাংলাদেশের কৃতি সন্তান এবং সফল ব্যবসায়ী। এবং এখানে ওনার আরও একটা দোকান আছে, এটাও একটু দেখেন। এই যে রয়্যাল কাবাব, এই রয়্যাল কাবাবের মালিক উনি, এবং এই ভাইয়ের নাম হচ্ছে শরীফ ভাই। ইনশাল্লাহ আজকে আমরা ওনার সাথেও কথা বলবো, ওনার সাথে কথা বলে জানবো এই বিজনেস সম্পর্কে এবং অনেক ডিটেলস আদ্যপ্রান্ত যা যা জানা সম্ভব হয়। এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, যে এই রয়্যাল কাবাবের এই মুহূর্তে মনে হয় প্রায় 15টার মতো ব্রাঞ্চ আছে, তবে এশিয়া বাজারের সম্ভবত এতগুলো ব্রাঞ্চ নেই, আর একটু কম। তো সব ডিটেলস আজকে আমরা ওনার সাথে কথা বলে ইনশাল্লাহ জেনে নিব। চলেন তাহলে এখন প্রথমে ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে অবস্থাটা দেখে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অত্যন্ত আপনাকে ধন্যবাদ দিব যে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে এশিয়ান বাজারের সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আমাকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইয়া, আপনি যদি কাইন্ডলি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এশিয়ান বাজার শুরু করার পেছনে আপনার অনুপ্রেরণাটা কি ছিল, বা কি আইডিয়াটা থেকে আপনার এই আইডিয়াটার মানে উৎপত্তি হলো আর কি। এশিয়ান বাজারের আসলে কি একটা স্বপ্ন থেকে একটা জিনিসের সৃষ্টি হয়েছে। সেটা হলো যে আমি আসলে সবসময় আমরা দেশি খাবার আমি পছন্দ করি, দেশি শাকসবজি, খাবার, মাছ, সব কিছু। তো তখন আমাদের এখানে কোনো ওই ধরনের কোনো দোকান ছিল না, অ্যাবিলিটি ছিল না। তো তখন থেকে মনে করতাম, আর আমি তো একটু সামাজিকভাবে একটু কমিউনিটির সাথে জড়িত। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে বাঙালিয়ানা একটা খাবার আমরা ওইটা মিস করতাম। তো
ওইখান থেকেই আর কি যে এশিয়ান বাজারটা প্রতিষ্ঠা করার ইচ্ছা ছিল। তো আমি এখানে পেঁয়াজতবে একটা ছোট একটা দোকান দোকান করে এখানে আর কি কিছু কিছু মাল নিয়ে আর কি শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ ওই পথ ধরে আজকে 4 বছরের মধ্যে পড়েছে এশিয়ান বাজার। তো আমরা আজকে বাংলাদেশ থেকে শাকসবজি, ফল এবং বিভিন্ন দেশ থেকে আমরা প্রোডাক্ট ডাইরেক্ট আমরা ইম্পোর্ট করতে পারতেছি। আজকে আমাদের 2টা আউটলেট আছে এবং আমরা এর মাধ্যমে পুরা পোল্যান্ডের যত বাংলাদেশি কমিউনিটি আছে সবাইকেই আমরা তাদের নিজ ঘরে, তারা 400 কিলোমিটার হোক 300 কিলোমিটার হোক, আমাদের কাছে যদি আজকে অর্ডার করে আমরা কালকে তাদের বাসায় পৌঁছে দিতে পারি। তো দেখা গেল যে আর আমার আসলে দেশের প্রতি সবসময় একটা অনুভূতি কাজ করতো। সেক্ষেত্রে আমি আসলে এখানে বাংলাদেশি এবং পোলিশ লোকদের মাঝে এই এশিয়ান বাজারের মাধ্যমে বাংলাদেশি পণ্য এই দেশের মাটিতে আমি বিক্রি করতে পারতেছি। এবং আমি মনে করি যে ক্ষুদ্র হোক আর যেটাই হোক, আমি 1 ইউরো হইলেও আমি বাংলাদেশের জন্য অবদান রাখতে পারতেছি বাংলাদেশি অর্থনীতিতে। তো এই জন্য আমি আসলে খুবই নিজেকে আসলে মাঝে মাঝে মনে করি যে না, মনে হয় আমি আমার দেশের জন্য কিছু করতে পারতেছি। এবং ভবিষ্যতে আমি চাই বড় পরিসরে এশিয়ান বাজারকে প্রতিষ্ঠিত করা পোল্যান্ডে, এবং বাংলাদেশিদের এবং পোল্যান্ডের সকল নাগরিকদের মধ্যে এই বাংলাদেশি পণ্য পৌঁছে দেওয়া। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, বাংলাদেশ থেকে এই যে প্রোডাক্টগুলো যে আমদানি করা হচ্ছে, তো আপনার এই জিনিসগুলো ম্যানেজ করেন কিভাবে? মানে বাংলাদেশে তো অনেকগুলো সেক্টর আছে এবং অনেক জায়গা থেকে অনেক কিছু কালেক্ট করতে হয়। যেমন চালের জন্য আপনি একখান থেকে হয়তো বা কালেক্ট করতেছেন, মশলার জন্য আরেকখানে যেতে হচ্ছে। তো এই সবগুলো ব্যাপার কি আপনি ম্যানেজ করেন কিভাবে? এখানে আমরা কাজ করি, আমি এইসব জিনিসগুলা সব কিছু পরিচালনা করি। আমাদের টিমের মধ্যে আছে যারা এশিয়ান বাজারে কাজ করে। আর বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে শাকসবজি আনতেছি, এবং বাংলাদেশ থেকে দেখা গেল যে চাল ইম্পোর্ট করা, এটা হলো বাংলাদেশ সরকার কর্তৃক ব্যান, যে বাংলাদেশ থেকে চাল বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় না। লাস্টে আমাদের চিনি গুঁড়া চালটা ইম্পোর্ট করার একটা বাধ্যবাধকতা ছিল, কিছুদিনের জন্য খুলছিল, এখন আবার বন্ধ। তো চালটা মোটামুটি আমরা ইন্ডিয়া থেকে বাসমতি চালটা ইম্পোর্ট করতেছি আমাদের এশিয়ান বাজারের ব্র্যান্ডে। আর এগুলো ম্যানেজ করা আসলে তো আল্লাহর তরফ থেকে হয়তো বা আমার কাছে কিছু আমাকে আর কি ওই ধরনের জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই জন্য আমি বিভিন্নভাবে নিজেই এই সব জিনিসগুলো ম্যানেজ করি এবং সবার পরামর্শ নিয়ে সব কিছু করি। আমার এখানে যারা কাজ করে সবাই খুবই ট্যালেন্ট, এবং তারা সবাই এই এশিয়ান বাজার প্রতিষ্ঠার লগ্ন থেকে সবাই খুব নিজের সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানটা বড় করে তুলতেছে দিনের দিন। ভাইয়া, এখানে বাঙালি যারা আছে পোল্যান্ডে, তাদের বেশিরভাগই দেখা যায় যে তারা প্রাথমিকভাবে কেবাব বিজনেসটা দিয়ে শুরু করে এবং ওই বিজনেসের সাথেই সবসময় থাকে। তো আপনি ওই বিজনেস থেকে সরে এসে এশিয়ান বাজার মতো একটা ব্যতিক্রমী প্রজেক্ট হাতে নিয়েছেন এবং আল্লাহর রহমতে সফলও করেছেন। তো এই ব্যতিক্রম পথে চলার ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিবন্ধকতাগুলো ফেস করেছিলেন বা এগুলোকে সমাধান করেছেন কিভাবে? যদি বলি, আসলে আপনার কথাটা ঠিক। পোল্যান্ডের ভিতরে বাঙালিরা আমরা সবাই কেবাব ব্যবসার সাথে জড়িত, মেজরিটি একটা পার্সন। এই কেবাব ব্যবসার প্রথম থেকে যদি প্রথম 3-4 জনের মধ্যে আমি একজন, যে কিনা এই কেবাব ব্যবসা চালু করি। তো দেখলাম যে মোটামুটি সব বাঙালিরাই, আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হলো যে একজন যদি কিছু একটা করে ওই তার দেখা দেখি সব কিছু করে। তো আমি মনে করি, আর আমার চিন্তাধারাটা সবসময় একটু ডিফারেন্ট ছিল। আমি কেবাবের ব্যবসাটাও করছি খুবই সুন্দরভাবে, যেটা হলো করছি বলতে এখনো আমার কিছু আউটলেট আছে কেবাবের। আর আমি তখন থেকে একটু ডিফারেন্স চিন্তা করতে পছন্দ করি, ক্রিয়েটিভিটি। আমি মনে করি যে কিছুই হোক, ডিফারেন্স কিছু করলে ওইটা যদি ভালোভাবে মার্কেটিং করা যায়, এটার মধ্যে অনেক সফলতা থাকে, কারণ আপনি নতুন কিছু দিতেছেন যেটা অন্য কেউ দেয় নাই। তো ওই ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করতাম যে কেবাবের বিজনেস দিন দিন যেভাবে বাড়তেছে, অবশ্যই সব কিছুরই একটা পর্যায় আছে। তো আমি মনে করতাম যে কেবাবের ব্যবসাটা হয়তো বা কোনো একদিন আমরা যেভাবে এখন সফলভাবে করতেছি ওইটা এত সফলভাবে হবে না। তো এই জন্য আমি সবসময় চিন্তা করতাম যে ডিফারেন্স কিছু করার জন্য। তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল, সেটা হলো যে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমার খুবই ইচ্ছা ছিল, এবং ইট ওয়াজ লাইক মাই ড্রিম দ্যাট আমি বাংলাদেশি প্রোডাক্ট বিদেশের মাটিতে আইনা বিক্রি করবো।
তো ওই দিক থেকে আমি চাইছিলাম একটা আর কি নিজের একটা তৈরি করতে। তো আলহামদুলিল্লাহ এশিয়ান বাজারের যেই ইটা হাতে নিছি ছোট থেকে আস্তে আস্তে এখন মোটামুটি আমাদের ওয়্যার হাউসে এখন অলরেডি অনেক প্রোডাক্ট আছে, যেটা আমরা ইচ্ছা করলে হোলসেলও দিতে পারি পুরা পোল্যান্ডে যদি কাউকে আমরা দিতে চাই। ওই ধরনের ক্যাপাসিটি এখন এশিয়ান বাজারের আছে। ডিফারেন্স কিছু চিন্তা করা, আমি এটাকে আর কি আপনার মাধ্যমে আমি বলতে চাই সকল বাঙালিদের যে আপনারা আসলে সব জায়গায় সবার পিছনে যে এই কি করতেছে আমি ওইটাই করি, এগুলা না করে ডিফারেন্স কিছু চিন্তা করেন। এখানে অনেক ধরনের নতুন নতুন যারা স্টুডেন্ট আছে, আমি মনে করি যে সবাই স্টুডেন্টরা অনেকেই পড়াশোনার পাশাপাশি কিভাবে জব করে, ওকে অ্যাজ এ পার্ট টাইম জব দিস ইজ গুড, বাট যখন আপনি পার্ট টাইম জবের পরে এই কেবাব ব্যবসার দিকেই আপনি আবার ঝুঁকে যান, আমি মনে করবো যে এটা একটা আপনার বোকামি। আপনি এখানে পড়ালেখা করতেছেন, ইউ ক্যান ফাইন্ড ডিফারেন্ট সোর্স অফ ইনকাম। তো সেই ক্ষেত্রে আমার মতে যে অন্যান্য ব্যবসায়িক দিক অনেক কিছু আছে, এগুলা একটু চোখ কান খোলা রাখলে বিভিন্ন তার এইগুলা বের করতে পারবে সবাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এশিয়ান বাজারের ওয়্যার হাউসে, এবং এই এশিয়ান বাজারের এই ওয়্যার হাউস থেকেই মূলত সকল ক্লায়েন্টদের কাছে বা সকল গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়। তো এই মুহূর্তে আমার সাথে আছে এশিয়া বাজারের হেড অফ মার্কেটিং জাহিদ কামাল ভাই, এবং ভাই আমাদেরকে আজকে পুরো ওয়্যার হাউসটা ঘুরিয়ে দেখাবে এবং কিভাবে তারা এই জায়গা থেকে সকল ক্লায়েন্টকে কানেক্ট করে, এই সব কিছু বিষয়গুলো আমরা আজকে ভাইয়ের কাছ থেকে সরাসরি জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম জাবি, ওয়েলকাম এশিয়ান বাজারের ওয়্যার হাউসে। তো আজকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে আমরা আসলে কাস্টমারদের কাছে পণ্য পৌঁছায় দিই এবং আমরা কিভাবে এগুলোকে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রিজারভেটিভ ওয়েতে রাখি। তো চলে আসো। এই হচ্ছে এশিয়া বাজারের ওয়্যার হাউস। তো জাবির, এখন আমি তোমাকে দেখাবো যে এশিয়ান বাজারের চাল। এশিয়ান বাজার দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করে, একটা আমাদের এশিয়ান বাজারের লোগোতে, আরেকটা হচ্ছে মেহনাতের সাথে। আমরা মেহনাত একটা ব্র্যান্ড আছে যেটাকে প্রমোট করে থাকি এই দেশে। তো এখন দেখাচ্ছি তোমাকে এশিয়ান বাজার আমাদের আমদানিকৃত চালটি কীরকম। এই চালটি 20 কেজি ওজনের, এটি বাসমতি। এটি আরও দুটি প্যাকেট হয়, সেটি হচ্ছে 5 কেজি এবং 10 কেজি। তো গ্রাহকদের কাছে এটি অনেক জনপ্রিয়, আর এই জনপ্রিয়তা ধরে রাখার পিছনে মূলত এটার কর্ণধার শরীফ ভাইয়াকে ধন্যবাদ, আমাদের চেয়ারম্যান রয়্যাল গ্রুপের, যিনি এই প্রতিষ্ঠানটাকে এতদূর নিয়ে আসছে। ওভারঅল একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এশিয়া বাজার বাংলাদেশের মাটি ছাড়া মোটামুটি সব কিছু নিয়ে চলে আসছে। কারণ এখন যে জিনিসগুলো দেখাবো এগুলো আমি নিজেই আশা করিনি, অবশ্যই আমার ভিউয়ার্সরা আশা করতেছে না যে এই জিনিসটা তারা এখানে পাবে। তাহলে আর কথা না বলে আগে দেখাই জিনিসটা। লুক, দিস ইজ লাউ। এবং এটাই শুধুমাত্র সারপ্রাইজিং জিনিস নয়, লুক এট দ্যাট। বাংলাদেশের শাক, অরিজিনালি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। পটল, বরবটি। আমার মায়ের মতো যেই মুরব্বীরা বা যারা শাকসবজিকে প্রচণ্ড রকমভাবে মিস করে বিদেশের মাটিতে, তাদের জন্য এটা একটা হিউজ নিউজ যে তারা সব পাচ্ছে। আরও একটা জিনিস যেটা না দেখাইলেই নয়, সেটা হচ্ছে করলা। ভাই আমি পোল্যান্ডে নাই, আমি বাংলাদেশে আছি, খালি ওয়েদারটা হচ্ছে পোল্যান্ডের, যেখানে আমি বাংলাদেশের শাক সবজি করলা সব কিছু পাচ্ছি। সেই জায়গাটাকে আমার বিদেশ বলা ঠিক হবে না, এটা বাংলাদেশ। থ্যাংক ইউ এশিয়া বাজার, যে বাংলাদেশের মাটি ছাড়া সব কিছুই তারা আমাদের জন্য ব্যবস্থা করে ফেলছে এখানে। চিচিঙ্গা, একদম দেশি লেবু, আর এই হচ্ছে কচুরলতি। ঝিঙ্গা না, চাল কুমড়া, যেটা আমরা চালু করি। চাল কুমড়া আমার কাছে জীবনে কোনো চাল কুমড়াকে এতটা কিউট এবং সুন্দর লাগে নাই। এই চাল কুমড়াটা বেশি সুন্দর। কাঁঠালও আছে, আর কি লাগবে, সবকিছু আছে। এই হচ্ছে ডাটা,
লুক অ্যাট দ্যাট সাইজ, নাইস নাইস, দারুণ। আর একটা আনপ্যাক হচ্ছে, আর একটা সারপ্রাইজ কি আছে এখানে। সিক্রেট। পান। তো দেশ থেকে বাবা, চাচা, নানা, দাদা যাকে ইচ্ছা তাকেই নিয়ে আসা যায়, তাদের আর কোনো ইস্যুই হবে না। পান সুপারিও এখানে পাওয়া যায়। আর কি লাগবে, ইউ নেম ইট, এশিয়া বাজার হ্যাজ ইট। এই মুহূর্তে আমাদের সাথে আরও একজন ভাই আছেন, উনি এশিয়ান বাজারের একদম শুরু থেকে এই কোম্পানির সাথে আছেন এবং এই ওয়্যার হাউসের মোটামুটি সকল মেনটেন্যান্স ওনার হাতেই হয় এবং মূলত যখন কোনো অর্ডার আসে সবগুলো ওনার হাতেই মেনটেন হয়। সো আমরা ওনার কাছে জানবো যে এশিয়ান বাজারের শুরুটা কেমন ছিল এবং কিভাবে এখন পর্যন্ত চলে আসছে সব কিছু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনাদের দোয়ায় ভালোই আছি। সবাইকে আলহামদুলিল্লাহ। এশিয়ান বাজারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বলুন। জি ভাইয়া, আপনি তো এই এশিয়ান বাজারের একদম শুরু থেকে এখন পর্যন্ত এশিয়ান বাজারের সাথেই আছেন। তো শুরু থেকে এখন পর্যন্ত যেই গতিটা ছিল বা ধারাবাহিকতা ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলতেন, বা ব্যবসা কিভাবে আগাচ্ছে, বা আপনারা কিভাবে এখান থেকে সবার হাতে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছেন, সেই প্রসেসগুলো সম্পর্কে যদি হালকা করে একটু বলতেন। আমরা শুরুটা করছি আপনাদের দোয়ায় ভালোভাবেই। আমি প্রথম থেকে এখানে আছি এবং আমি কাস্টমারের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করছি। কাস্টমার যেন আমাদের সঠিক সময়ে এবং সঠিক জিনিসটা যেন পৌঁছে দিতে পারি, মূল উদ্দেশ্য ছিল আমাদের এশিয়ান বাজার পক্ষ থেকে। এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং প্রথমে অনেক কাস্টমার আমাদেরকে বলতো যে আমরা দেশি পণ্য পাচ্ছি না, আমরা অনেক প্রবলেম ফেস করতেছি। তখন আমরা চিন্তা ভাবনা করলাম, আমাদের যে শরীফ ভাই আছে উনি একটা চিন্তা ভাবনা ধারণা করলো যে আমরা দেশীয় পণ্য কীভাবে আমাদের দেশীয় মানুষ, আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছে তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়। তখন ভাই অনেক চেষ্টা করে, অনেকভাবে, অনেক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই জায়গাটা পৌঁছেছি এবং কাস্টমার আমাদের সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতায় আমাদের মূল উদ্দেশ্য হলো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেন মানুষ সঠিক সময়ে সঠিক সেবাটা পায়। এখনও পর্যন্ত চেষ্টা করতেছি, পরবর্তীতে আমরা এটা এভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষের ভালোবাসা নিয়ে যেন আমরা এই ব্যবসাটা করতে পারি। এতক্ষণ এশিয়ান বাজারের ওয়্যার হাউস ঘোরাঘুরি শেষ করে এই মুহূর্তে আমরা চলে আসছি এশিয়ান বাজারের সেকেন্ড আউটলেটে, এবং এই আউটলেটটা হচ্ছে সেই আউটলেট যেখান থেকে সরাসরি কাস্টমার হ্যান্ডেল করা হয়। প্রাথমিকভাবে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে অনলাইন ডিলিংয়ের জন্য, ওইখান থেকে শুধুমাত্র অনলাইনে যে অর্ডারগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করা হয়, আর এই আউটলেট থেকে সরাসরি কাস্টমার হ্যান্ডেল করা হয়। তো আমরা এখন ভিতরে যাব এবং এই ব্রাঞ্চ সম্পর্কে বা এই আউটলেটটা সম্পর্কে এখন জানবো। আমি নোভা, আমি কাজ করছি এশিয়ান বাজারের ক্রাকোস্কা আউটলেটে। এটি পোল্যান্ডের প্রথম বাংলাদেশি বাজার, যেখানে বাঙালিরা তাদের সব ধরনের প্রোডাক্ট একটি শপে এসে নিয়ে থাকে। তো এমন না যে বাংলাদেশেরাই শুধু আমাদের একমাত্র কাস্টমার, এখানে তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান এবং অন্যান্য দেশের কাস্টমাররা সহ পলিশ কাস্টমারও আমাদের অনেক রয়েছে যারা এখান থেকে কেনাকাটা করে থাকে। কিন্তু মূলত আমাদের এই শপটি সাজানো হয়েছে বাংলাদেশিদের উদ্দেশ্য করে। তারা তাদের নিত্যদিনের সকল ধরনের পণ্য আমাদের এখানে পেয়ে থাকে। এমনকি এখানে সব ধরনের বাংলাদেশি বিস্কিট, অন্যান্য আইটেম থেকে শুরু করে এখানে আমাদের বটি, পাটাপুতা সব ধরনের আইটেমই এখানে তারা পেয়ে থাকে। বাংলাদেশিদের উদ্দেশ্য করেই আমরা আমাদের এই শপটিকে সাজিয়েছি। আমাদের হোম ডেলিভারি সার্ভিসও হয়ে থাকে এবং আমরা কুইক সার্ভিস দিয়ে থাকি যদি বাংলাদেশিরা দূর থেকে অর্ডার করে থাকে, এবং আমরা খুবই দ্রুততার সাথে তাদের এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি। যারা বাংলাদেশিরা এখন পর্যন্ত আমাদের এখানে কেনাকাটা করেছেন তারা জানেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এশিয়ান বাজারে সবসময় কেনাকাটা করার জন্য, এবং যারা এখনও আমাদের এখানে কেনাকাটা করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এশিয়ান বাজারে। ধন্যবাদ। আমাদের এখানে অনেক ধরনের আচার রয়েছে, তার মধ্যে হচ্ছে দেশি আচারের মধ্যে প্রাণ কোম্পানির এখানে রয়েছে চালতা, তারপর হচ্ছে আমাদের রসুনের যে আচারটি হয় সে রসুনের আচার রয়েছে, বড়য়ের আচার রয়েছে, এবং মিক্সড যে হচ্ছে ম্যাঙ্গো যে ইয়াটা হয়ে থাকে সেটা রয়েছে আমাদের। এছাড়া অন্যান্য আরও অনেক ধরনের আচারই বাংলাদেশি যে ফ্লেভারগুলো আমরা এখানে পেয়ে থাকি। আমাদের বাংলাদেশিদের এখানে সব ধরনের মশলা আইটেমই রয়েছে, কিন্তু বিশেষ করে এখানে রাঁধুনির যেটি আমরা বাংলাদেশে খুব বেশি ব্যবহার করে থাকি তার মধ্যে রয়েছে আমাদের কোরমা মশলা, বিরিয়ানি মশলা, তেহারি মশলা, মেজবানি গরুর মাংস এবং অন্যান্য চটপটি মশলা রয়েছে এখানে। তো বিভিন্ন ধরনের রাঁধুনির যে আইটেমগুলো সেগুলোর সাথে সাথে আমাদের অন্যান্য মশলার আইটেমগুলো রয়েছে, এবং সব ধরনের বাংলাদেশি মশলাই আমরা এখানে পেয়ে থাকি। এখন খুব চমৎকার একটা জিনিস দেখাবো। বটি দাও, আমি
আমি জানি না এটা আসলে কে ইউজ করে বটিদা, কারণ এখানে মাছটা সব কাটাই পাওয়া যায়, কিন্তু জিনিসটা এন্টারটেইনিং, অনেক বেশি এন্টারটেইনিং। আরও একটা এন্টারটেইনিং জিনিস এবং ইউজফুল জিনিস হচ্ছে নারিকেল কোরানি। নারিকেল এখানে খুব একটা পাওয়া যায় কিনা আমি জানি না, আমি আসলে খুঁজে দেখি নেই, বাট যেহেতু জিনিস আছে তার মানে নারিকেলও আছে, এটা অবশ্যই কাজে লাগবে। দিস ইজ কল্ড বিজনেস আইডিয়াস। আইডিয়া কাজে লাগাইতে বলে সব কিছু বিজনেসে কাজে লাগানো যায়, একদম প্রমাণ। এখানে আরও একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে দেশীয় অস্ত্র যেটা মায়েরা ইউজ করে, শলার ঝাড়ু, এবং এটার সাথে আছে ফুলের ঝাড়ু। আমি জীবনে ভাবি নাই যে আমি কাউকে ভাবে শলার ঝাড়ু ফুলের ঝাড়ু দেখাবো এই জীবনে, এটা একটা বিরল ব্যাপার যে আমি দেখাচ্ছি যে হ্যাঁ আমার কাছে আমাদের এখানে শলার ঝাড়ু আছে, ফুলের ঝাড়ুও আছে। সো পুরো বাংলা একটা ফিলিং আসতেছে, আর আমি একটু নস্টালজিক ফিল করতেছি, কারণ শলার ঝাড়ুর প্রচুর মাইর খেয়েছি ছোটোকালে। সো এটা আমার জন্য একটা ইমোশনের ব্যাপার। 2020 সালে যখন কোভিডের লকডাউন চলতেছিল, ওই সময় আমার ডর্মে আমাদের বড় ভাই ময়লানা আজম ভাই জিলাপি বানায় খাওয়াইছিল। তো ওই সময় যদি এই জিনিসটা থাকতো, এই জিলাপির সাথে হচ্ছে এই যে জিলাপি ঢালার যে জিনিসটা, এটা যদি বোতলটা যদি থাকতো তাহলে জিলাপিটা অনেক সুন্দর হইতো হয়তো বা। আমি আসলে এখন আজম ভাইকে অনেক বেশি মিস করতেছি, কারণ সে এখানে আমাকে প্রথম জিলাপি খাওয়াইছে হচ্ছে আজম ভাই, তার দেশীয় টেকনোলজিতে। তার এই জিনিসটা মিসিং ছিল। এখন যদি ভাই ডর্মে থাকতো অবশ্যই আমি তার একটা গিফট করতাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন। আমার নাম আল মামুন। আল মামুন ভাই, আপনি এইখানে এশিয়ান বাজারের সাথে কতদিন ধরে কাজ করতেছেন? আমি আসছি এখানে 6 মাস হবে। 6 মাস ধরে কাজ করতেছেন। তো ভাইয়া এইখানে এই ব্রাঞ্চে আমরা বাংলাদেশের কি কি প্রোডাক্টগুলো পাবো সেই সম্পর্কে কি একটু ধারণা দিবেন কাইন্ডলি আমাদেরকে? এখানে আমাদের বাংলাদেশের প্রোডাক্টস আছে, অনেক প্রোডাক্টস আছে এখানে। হ্যাঁ, বাংলাদেশের দেশি প্রোডাক্ট যেগুলো এখানে আছে, আপনার মুড়ি আছে, তারপরে বিস্কিট আইটেম আছে, তারপরে মাছ আছে এখানে 50 আইটেমস, মশলা আছে বাংলাদেশি। যদি স্ন্যাক্স টাইপের আইটেম, ধরেন ওই যে বিস্কুট বা মুড়ি, তারপর চানাচুর টাইপের যে আইটেমগুলো আছে স্ন্যাক্স হিসেবে যেগুলো খাওয়া হয়, ওরকম কি কি আইটেম আছে এই মুহূর্তে? এখানে আছে যে প্রাণের ড্রাই কেকগুলো আছে, তারপরে এখানে আরেকটা আছে ডেনিশের ড্রাই কেক, বনফুল আছে। এই সবগুলো হচ্ছে ড্রাই কেক। হ্যাঁ, ড্রাই কেক। তারপরে নিমকি বিস্কিট, তারপরে হচ্ছে লেক্সাস। এই বিস্কুটগুলো কি মানে আপনারা শুধুমাত্র খুচরাই সেল করেন নাকি এগুলো পাইকারিতে ওখান থেকে ট্রেলে কিনতে পাওয়া যাবে? হ্যাঁ, এখানে হোলসেল হয়, আমাদের খুচরা বিক্রি হয়। ভাই এই মুহূর্তে স্টকে যে মাছগুলো আছে সেই মাছগুলো সম্পর্কে আমাদেরকে যদি একটু ধারণা দিতেন। এখানে ভাই আমাদের চাঁদপুরে যে বাংলাদেশে একটা নামে সবাই চিনে, চাঁদপুরি পদ্মার ইলিশ, এটা এখানে ফ্রেশ পাওয়া যাবে। তারপরে আপনার এখানে আছে রুই মাছ, এটা কাস্টমার সুবিধার্থে আমরা কেটে দিচ্ছি, তারপর আস্ত পাওয়া যাচ্ছে এখানে। তারপরে এখানে আছে বোয়াল মাছ, বাংলাদেশি বোয়াল মাছ ফ্রেশ। তারপরে এখানে আছে ব্ল্যাক টাইগার, এটা হচ্ছে ব্ল্যাক টাইগার বাংলাদেশি যেটা। তারপরে আছে পাঙ্গাস মাছ আছে, তারপরে বাংলাদেশি শীতল মাল যেটা চাপা শুটকি যেটা বলে ওটা আছে এখানে। তারপরে এখানে আরো মাছ আছে। এইখানে যে মাছগুলো আছে এগুলো সব হচ্ছে প্রসেস করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কই মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ, বাইলা মাছ, লইটা মাছ, বাসা মাছ, এটা হচ্ছে বেবি আয় যেটা ছোট আয় বলে সেটা। আয় মাছ। হ্যাঁ, তারপরে লংবাম আছে। এই মাছটা কি অলরেডি কেটে প্রসেস করা ভিতরে? হ্যাঁ হ্যাঁ, এটা কেটে প্রসেস করে লংবাম যেটা। এটা হচ্ছে ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম? হ্যাঁ, ইলিশ মাছের ডিম, এটা ফ্রেশ। তারপরে এখানে আছে চাপিলা মাছ,
এই সাইডটা পুরোটাই হচ্ছে ছোট মাছের জন্য। হ্যাঁ, এটা ছোট মাছ, এই যে শোল মাছ কাটিং করা এটা। তারপর হচ্ছে ক্যাসপি মাছ, তারপর হচ্ছে আপনার মলা মাছ, গুঁড়ো চিংড়ি, তারপর দেশি পটি, এটা হচ্ছে মিক্স, তারপর হচ্ছে গুঁড়া বাইলা, স্টার বাম। তারপরে এখানে আমাদের বাংলাদেশি শুটকি আছে, কেসকি মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি। মোট কয় ধরনের শুটকি এখানে পাওয়া যায়? শুটকি আছে এখানে 6টা। 6 ধরনের শুটকি এখানে পাওয়া যাবে। মলা মাছের শুটকি, লইটা মাছের শুটকি, তারপরে এখানে আরো আছে বাংলাদেশি পরোটা, দেশি স্বাদে বাংলাদেশ পরোটা। হ্যাঁ, দেশি শুধু গিয়ে পরোটা। ভাইজে ফেললে এগুলো। হ্যাঁ হ্যাঁ, পরোটা আছে, প্রয়োজন লতি আছে। লতি? হ্যাঁ, লতি প্রয়োজন। তারপরে কাঁঠালের বিচি, দেশি কাঁঠালের বিচি, হ্যাঁ। জলপাই, কচুরমুখী, সাতকরা, ভেজিটেবল সিঙ্গারা। এই ভেজিটেবল সিঙ্গারের প্যাকেটগুলোতে কয়টা করে থাকে? 10 পিস। হ্যাঁ, 10 পিস থাকে। তারপর বার্গার খালি বাংলাদেশ এটা। তারপরে এখানে আছে সমোসা, আলু পুরি, চিতল পিঠা, ডাল পুরি। মাশাআল্লাহ, মোটামুটি মানে হোটেলে যেই আইটেমগুলো পাওয়া যায় সেগুলো হ্যাঁ, এখানে এখানে সব মোটামুটি আইটেমগুলো আছে। পাওয়া যাচ্ছে। অবশেষে পুরো দিনটা শেষ, এখন আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো পুরো দিন আসলে এশিয়া বাজার এবং বাঙালি প্রোডাক্টের মাঝখানে থাকতে থাকতে আমি বুঝতেই পারি নাই যে আসলে আমি বাংলাদেশে নাই, আমি আসলে এখন আছি পোল্যান্ডে। তো যাই হোক, কীভাবে আপনারা এশিয়া বাজারের সাথে যোগাযোগ করবেন, তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাওয়ার আগে একটা প্রশ্ন, যে এই যে এশিয়া বাজার দেখলেন বা এবং শরীফ ভাইকে দেখলেন, তো এদেরকে দেখে আপনার আসলে কী শিখলেন? আমি যেটা শিখেছি সেটা হচ্ছে সব কিছুই প্রোডাক্ট হতে পারে যদি আপনি বিক্রি করতে জানেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ডিফারেন্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে কখনো ভয় পাওয়া যাবে না। আজকে যদি শরীফ ভাই ডিফারেন্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে ভয় পেত, তাহলে হয়তো বা এশিয়া বাজার কখনো জন্মই নিত না, এবং এশিয়া বাজার জন্ম না নিলে এই পোল্যান্ডের বুকে বসবাসরত বাঙালিরা কখনো বাঙালি খাবার দাবার চোখেই দেখতো না। আমাদেরকে ওই হালাল কোথায় হবে না হবে এই খুঁজতে খুঁজতে প্রেশান হইতে হইতো। সো এখান থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি আজকে, এবং আমার এক্সপিরিয়েন্সটা এক কথায় দারুণ ছিল। এবং আমি এশিয়া বাজারে শরীফ ভাইকে স্পেশালি থ্যাংক ইউ দিব যে আমাকে অনুমতি দেওয়ার জন্য বা আমাকে অ্যালাউ করার জন্য তাদের ওয়্যার হাউস থেকে শুরু করে তাদের আউটলেট সব কিছুতে ভ্রমণ করতে, মানে ঢুকতে ঘুরতে সব কিছু জানতে, এবং আমাকে তারা অনেক বেশি সাপোর্ট দিয়েছে, যে কারণে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আশা করব যে এশিয়া বাজার অনেক বেশি উন্নতি লাভ করবে সামনে, এবং শুধুমাত্র পোল্যান্ডে না, পোল্যান্ডের বাইরে ইউরোপের অন্যান্য জায়গাতেও, অন্যান্য দেশগুলোতেও তারা আউটলেট ওপেন করতে পারবে, যাতে করে ইউরোপের অন্যান্য দেশে বসবাসরত বাঙালিরাও বাঙালি খাবারের স্বাদটা গ্রহণ করতে পারে ইউরোপে বসেই। সো আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।